ভালো আছো। গত পর্বে তুমি মোল সম্পর্কে বিস্তারিত জেনেছো। আজকের পর্বে তুমি মোলার দ্রবণ ও মোলারিটি সম্পর্কে জানতে পারবে। আমরা কম বেশি সবাই অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক খেতে পছন্দ করি। অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক খাওয়ার জন্য তোমাকে পানিতে অরেঞ্জ পাউডার মিশিয়ে চামচ দিয়ে নাড়তে হয়। এখানে অরেঞ্জ পাউডার হচ্ছে দ্রবক, পানি হচ্ছে দ্রাবক এবং অরেঞ্জ পাউডার ও পানির মিশ্রণটি হচ্ছে দ্রবণ। কারণ দুই বা তার বেশি পদার্থ অন্য কোনো পদার্থে পুরোপুরি মিশে গেলে ওই মিশ্রণকে দ্রবণ বলে। আর দ্রবণের মিশ্রিত পদার্থগুলোর মধ্যে যার আয়তন বেশি তাকে দ্রাবক এবং যার আয়তন কম তাকে বলে দ্রব্য। আবার লবণকে পানিতে মিশিয়ে নাড়তে থাকলে এক পর্যায়ে পানিতে লবণ মিশে যাবে, অর্থাৎ পানিতে আর লবণ দেখা যাবে না। তাহলে আগের সংজ্ঞা অনুযায়ী এই মিশ্রণে লবণ ও পানি হচ্ছে যথাক্রমে দ্রব্য ও দ্রাবক এবং মিশ্রণটি হচ্ছে লবণ পানির দ্রবণ। তাহলে নিশ্চয়ই তুমি ক্লিয়ার হয়েছো, দ্রব্য ও দ্রাবকের মিশ্রণই হচ্ছে দ্রবণ। এবার চলো তাহলে জেনে নেই মোলার দ্রবণ কি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। একইভাবে 2 মোলার দ্রবণের সংজ্ঞা এভাবে দেওয়া যায়। দ্রাবক হিসেবে তুমি পানি ব্যবহার করলে জলীয় দ্রবণ তৈরি হয়। তাহলে জলীয় দ্রবণের সংজ্ঞা এভাবে দেওয়া যায়। জলীয় দ্রবণ কখনো লঘু আবার কখনো গাঢ় হয়ে থাকে। ধরো তুমি একটি গ্লাসে 250 মিলি পানি নিয়ে তাতে দ্রবণ তৈরি হবে। আবার আরেকটি গ্লাসে 250 মিলি পানি নিয়ে তাতে 20 গ্রাম লবণ মিশালেও আরেকটি দ্রবণ তৈরি হবে। এই দুটি দ্রবণের মধ্যে যেটিতে খাবার লবণ বেশি, অর্থাৎ যেটিতে 20 গ্রাম লবণ আছে সেটি গাঢ় দ্রবণ, আর যেটিতে লবণের পরিমাণ কম অর্থাৎ 10 গ্রাম আছে সেটি লঘু দ্রবণ। এর মানে হলো দুটি সমপরিমাণ দ্রাবকে যদি ভিন্ন ভিন্ন পরিমাণে দ্রব মিশানো হয় তবে কম দ্রবের দ্রবণটি হচ্ছে লঘু দ্রবণ আর বেশি দ্রবের দ্রবণটি হচ্ছে গাঢ় দ্রবণ। আবার মনে করো তুমি একটি গ্লাসে 200 মিলি এবং আরেকটি গ্লাসে 100 মিলি পানি নিয়ে দুটি গ্লাসেই 10 গ্রাম করে লবণ নিয়েছো। দুটি দ্রবণের মধ্যে যেটিতে পানির পরিমাণ বেশি অর্থাৎ 200 মিলিলিটার সেটি লঘু দ্রবণ, আর যেটিতে পানির পরিমাণ কম অর্থাৎ 100 মিলিলিটার সেটি গাঢ় দ্রবণ। সুতরাং সমপরিমাণ দ্রব ভিন্ন ভিন্ন পরিমাণ দ্রাবকে মিশালে বেশি দ্রাবকের দ্রবণ হচ্ছে লঘু দ্রবণ আর কম দ্রাবকের দ্রবণটি হচ্ছে গাঢ় দ্রবণ। আশা করি তুমি মোলার দ্রবণ, লঘু ও গাঢ় দ্রবণ কি তা বুঝতে পেরেছো। তবুও না বুঝে থাকলে ভিডিওটি রিওয়াইন্ড করে আরেকবার দেখে নাও। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। যেমন নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি 2। 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। অর্থাৎ সেমিমোলার দ্রবণের মোলারিটি হচ্ছে 0.5। আবার 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। ডেসিমোলার দ্রবণের মোলারিটি হচ্ছে 0.1। এবার চলো বিভিন্ন মোলারিটির দ্রবণ কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে জেনে নেই। ল্যাবে খুব সহজেই তুমি মোলার দ্রবণ,
সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ তৈরি করতে পারবে। মোলার দ্রবণ তৈরি করার জন্য তোমাকে কয়েকটি ধাপ ফলো করতে হবে। প্রথমত, তোমাকে নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাস্ক বাছাই করতে হবে। দ্বিতীয়ত, যে পদার্থের দ্রবণ তৈরি করবে সে পদার্থের 1 মোল পরিমাণ ওজন করে নিয়ে আয়তনিক ফ্লাস্কে ঢেলে নিতে হবে। তৃতীয়ত, আয়তনিক ফ্লাস্কে কিছুটা পানি মিশিয়ে ঝাঁকিয়ে দ্রবণ তৈরি করে নিতে হবে। সর্বশেষে আয়তনিক ফ্লাস্কের 1 লিটার দাগ পর্যন্ত সাবধানে পানি দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে তুমি যে দ্রবণটি বানিয়েছ তা হচ্ছে একটি মোলার দ্রবণ। একই পদ্ধতিতে 0.5 এবং 0.1 মোল দ্রবের সাহায্যে তুমি যথাক্রমে সেমিমোলার ও ডেসিমোলার দ্রবণ তৈরি করতে পারবে। দ্রবণের মোলারিটি, দ্রবণের আয়তন, দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভরের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। তাহলে গ্রাম এককে দ্রবের ভরের ইকুয়েশন হবে এমন। অতএব গ্রাম এককে দ্রবের ভর W হবে SVM ডিভাইডেড বাই 1000। চলো দ্রবের ভর রিলেটেড এই প্রবলেমটি দেখে নিই। কোয়েশ্চেনে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তুমি আগে দেখেছো 1 মোল সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে 250 মিলি দ্রবণে 0.2 মোলার NaCl দ্রবণ তৈরি করতে NaCl লাগবে 2.925 গ্রাম। মজার ইকুয়েশনটি দেখে নিই। ইকুয়েশনটি ইউজ করে বিকল্প এই সলিউশনটি স্ক্রিন পজ করে দেখে নাও। প্রবলেম সলভিং লেসনে এমন আরো অনেক প্রবলেম তুমি দেখতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে তুমি মোলার দ্রবণ ও মোলারিটি সম্পর্কে জেনেছো। আগামী পর্বে তুমি যৌগে মৌলের শতকরা সংযুক্তি, স্থূল সংকেত ও আণবিক সংকেত কিভাবে বের করতে হয় তা জানবে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি রাসায়নিক বিক্রিয়া, সমীকরণের সমতাকরণ সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি স্টয়কিওমেট্রি এবং লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে জানবে। চলো শুরু করা যাক। ধরো তুমি একটি বার্গারের রেস্টুরেন্টের ব্যবসা শুরু করলে। তোমার এবার হিসাব করা দরকার পুরো মাসের বার্গার বানানোর জন্য কত পিস বান আর কত পিস পেটি দরকার। খেয়াল করলে দেখবে একটি বার্গার বানানোর জন্য 2 পিস বান আর 1 পিস পেটি লাগে। আর এভাবেই খুব সহজেই তুমি বান আর পেটির সংখ্যা হিসাব করতে পারবে। ঠিক একইভাবে রসায়নে স্টয়কিওমেট্রি এর মাধ্যমে একটি বিক্রিয়কের কতটুকু পরিমাণ আরেকটি বিক্রিয়কের কতটুকু পরিমাণের সাথে বিক্রিয়া করবে বা কতটুকু বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ তৈরি হবে তা জানা যায়। স্টয়কিওমেট্রি শব্দটিকে ভাঙলে পাওয়া যায় স্টয়কিয়ন আর মেট্রন। স্টয়কিয়ন শব্দের অর্থ পদার্থ আর মেট্রন শব্দের অর্থ পরিমাপ। তাহলে স্টয়কিওমেট্রি শব্দের অর্থ পদার্থের পরিমাপ, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের কতটুকু পরিমাণ থেকে উৎপাদের কতটুকু পরিমাণ পাওয়া যায় বা কতটুকু উৎপাদ তৈরির জন্য কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ লাগে তার হিসাবকেই স্টয়কিওমেট্রি বলে। স্টয়কিওমেট্রি অনুযায়ী হিসাব করে আমরা এই তথ্যগুলো পাই। মনে রাখবে, স্টয়কিওমেট্রি হিসাব করার জন্য বিক্রিয়াটি সমতাযুক্ত হতে হবে। চলো এই বিক্রিয়া থেকে স্টয়কিওমেট্রি হিসাব করে তথ্যগুলো বের করি। স্টয়কিওমেট্রি হিসাব করে এই বিক্রিয়া থেকে আমরা পাই 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এখান থেকে এভাবে হিসাব করা যায় যে 2 × 6.023 × 10⁻23 টি ম্যাগনেসিয়াম পরমাণু 6.023 × 10⁻23 টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে
2 into 6.023 into 10 to the power 23 টি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু তৈরি করে। আবার ভরের ভিত্তিতে এভাবেও হিসাব করা যায়। রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণে দেয়া এসব হিসাব নিকাশকেই বিক্রিয়ার স্টয়কিওমেট্রি বলে। বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই গ্যাসীয় হলে স্টয়কিওমেট্রিতে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এবার চলো স্টয়কিওমিতির সাহায্যে কিছু ম্যাথ প্রবলেমের সলিউশন দেখে নিই। 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তা বের করতে হবে। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এই বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ এবং স্টয়কিওমেট্রি তুমি একটু আগেই দেখেছো। স্টয়কিওমিতি অনুযায়ী 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে হিসাব করলে দেখা যায় 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 3.33 গ্রাম অক্সিজেনের সাথে। চলো এরকম আরো একটি উদাহরণ দেখে নিই। প্রথমেই স্টয়কিওমেট্রি থেকে বিক্রিয়ক ও উৎপাদে অণুর সংখ্যা দেখে নেই। বিক্রিয়ার সমীকরণ থেকে দেখা যাচ্ছে 6.023 into 10 to the power 23 টি নাইট্রোজেন অণু থেকে তৈরি হয় 2 into 6.023 into 10 to the power 23 টি অ্যামোনিয়া অণু। একটি নাইট্রোজেন অণু থেকে তৈরি হয় 2টি অ্যামোনিয়া অণু। অতএব 5টি নাইট্রোজেন অণু থেকে তৈরি হবে 2 into 5 বা 10টি অ্যামোনিয়া অণু। এমন আরো কিছু প্রবলেমের সলিউশন তুমি প্রবলেম সলভিং লেসনে শিখবে। এবার চলো লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে জেনে নিই। আবার চলো তোমার বার্গারের ব্যবসায় ফিরে যাই। ধরো একদিন তোমার 50টি বার্গার বানাতে হবে। এর জন্য তোমার বান লাগবে 100টি আর পেটি লাগবে 50টি। কিন্তু তুমি হিসাব করার আগেই কিনেছিলে বলে ভুল করে 100টি বান আর 100টি পেটি কিনে ফেলেছো। অর্থাৎ তোমার বান সব শেষ হয়ে গিয়েছে আর পেটি রয়ে গেছে। রসায়নের সাথে তুলনা করলে এখানে বান হলো লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে বলা যায় যে বিক্রিয়াকালীন কোনো বিক্রিয়ক পুরো শেষ হয়ে যায় আর আরেকটি বিক্রিয়ক বিক্রিয়া শেষে অবশিষ্ট রয়ে যায়। যেমন এখানে ম্যাগনেসিয়াম পরমাণু শেষ হয়ে গিয়েছে কিন্তু অক্সিজেন পরমাণু অবশিষ্ট রয়েছে, তাই এখানে ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে একটি বিক্রিয়ায় কোন বিক্রিয়কের কি পরিমাণ বিক্রিয়া করবে বা অবশিষ্ট থাকবে এবং কি পরিমাণ উৎপাদ তৈরি হবে তা বের করা যায়। চলো লিমিটিং বিক্রিয়ক রিলেটেড একটি প্রবলেম সলভ করি। এই বিক্রিয়ার স্টয়কিওমেট্রি থেকে দেখা যাচ্ছে দুটি ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করার জন্য একটি অক্সিজেন অণু প্রয়োজন। তাহলে 4টি ধাতব ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য 2টি অক্সিজেন অণু দরকার। বিক্রিয়া করার জন্য 4টি অক্সিজেন অণু দেয়া আছে কিন্তু বিক্রিয়া করেছে 2টি অণু, অর্থাৎ বিক্রিয়া পাত্রে 2টি অক্সিজেন অণু অবশিষ্ট আছে। এখানে অক্সিজেন রয়ে গেছে কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, তাই এই বিক্রিয়া ম্যাগনেসিয়াম ধাতু লিমিটিং বিক্রিয়ক। তাহলে বলো তো 50টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 20টি অক্সিজেন অণু মিশালে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে? যেহেতু দুটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য একটি অক্সিজেন অণু দরকার, তাই 50টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য লাগবে 25টি অক্সিজেন অণু। কিন্তু বিক্রিয়ার জন্য 20টি অণু দেয়া আছে, অর্থাৎ প্রয়োজনের চাইতে কম পরিমাণ অক্সিজেন অণু দেয়া আছে, তাই এখানে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক।
চলো আর একটি প্রবলেম দেখি। এই বিক্রিয়ার সমীকরণ থেকে লেখা যায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য দরকার 71 গ্রাম ক্লোরিন। তাহলে হিসাব করে দেখা যায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য দরকার 177.5 গ্রাম ক্লোরিন। কিন্তু বিক্রিয়ায় দেওয়া আছে 75 গ্রাম ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের পরিমাণ কম দেওয়া আছে, তাই ক্লোরিন এখানে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক রিলেটেড আরো প্রবলেমস তুমি পরবর্তীতে দেখবে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে তুমি স্টয়কিওমেট্রি এবং লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে জেনেছো। আগামী পর্বে তুমি উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় সম্পর্কে জান। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি স্টয়কিওমিতি এবং লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি উৎপাদের শতকরা পরিমাণ হিসাব সম্পর্কে জানবে। একটি লেবু দিয়ে মোটামুটি ভাবে 2 গ্লাস লেবুর শরবত বানানো যায়। ধরো তোমার বন্ধুরা তোমার বাসায় গিয়েছে, তুমি ওদেরকে লেবুর শরবত খাওয়াবে বলে বাজার থেকে 1 হালি লেবু কিনে আনলে। 1 হালি লেবু থেকে 8 গ্লাস লেবুর শরবত বানানোর কথা থাকলেও 2টি লেবুতে রস কম থাকায় লেবুর শরবত বানানো গেল 7 গ্লাস। একইভাবে কোনো বিক্রিয়ায় আমরা হিসাব করে যে উৎপাদ পাবো বলে আশা করি, অনেক সময় বাস্তবে সে পরিমাণ উৎপাদ পাওয়া যায় না। এজন্য এখন চলো উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে বের করতে হয় তা জেনে নিই। উৎপাদের শতকরা পরিমাণ বের করার জন্য বিক্রিয়ার পরে প্রকৃত যে পরিমাণ উৎপাদ পাওয়া যায় এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে যে উৎপাদ হিসাব করা হয় তা জানা লাগবে। কোন বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণকে এই সমীকরণের সাহায্যে বের করা যায়। চলো তাহলে এই রিলেটেড একটি প্রবলেম সলভ করে ফেলি। কারখানায় চুন তৈরির এই বিক্রিয়াটি স্টয়কিওমিতি থেকে দেখা যাচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে পাওয়া যাবে 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। দেখা যাচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ পাওয়া গেছে 44.8 গ্রাম, কিন্তু বিক্রিয়া হওয়ার পরে অ্যাকচুয়ালি উৎপাদ পাওয়া গেছে 39 গ্রাম। ক্যালকুলেট করে উৎপাদের শতকরা পরিমাণ পাচ্ছি 87.05%। চলো এমন আরেকটি উদাহরণ দেখে নেই। বিক্রিয়াটির সমীকরণ পাওয়া যায় এমন। বিক্রিয়া অনুসারে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে তৈরি হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে তৈরি হয় 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদের পরিমাণ পাওয়া যায় 3.33 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদ পাওয়া গিয়েছে 3.25 গ্রাম। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ পাচ্ছি 97.6%। খেয়াল করে দেখো, দুইটি প্রবলেমেই সমীকরণ অনুযায়ী যতটুকু উৎপাদ তৈরি হওয়ার কথা ছিল ততটুকু তৈরি হয়নি। এর কারণ হচ্ছে বিক্রিয়ক 100% বিশুদ্ধ না হলে যে পরিমাণ উৎপাদ লিমিটিং বিক্রিয়ক হিসেবে পাওয়ার কথা তার থেকে
কম পরিমাণ উৎপাদ পাওয়া যায়। আবার বিক্রিয়ায় সব বিক্রিয়ক অনেক সময় উৎপাদে পরিণত হতে পারে না। বিক্রিয়াটি স্লো হলে এমনটি হতে পারে। এক্ষেত্রে সব বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য পর্যাপ্ত টাইম পায় না। এই উভমুখী বিক্রিয়াটি দেখো, এখানে কিছু পরিমাণ বিক্রিয়ক অ্যামোনিয়াতে পরিণত হয়ে আবার উল্টো বিক্রিয়ায় নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি করে, তাই ডিজায়ার্ড পরিমাণ উৎপাদ পাওয়া যায় না। তাছাড়া কিছু গ্যাসীয় উৎপাদ বিক্রিয়ায় তৈরি হওয়ার পরে উড়ে যায়, এই কারণেও উৎপাদের পরিমাণ কম হয়। সবচেয়ে বিশুদ্ধ বিক্রিয়ককে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। কোনো পদার্থকে 99% এর বেশি বিশুদ্ধ না করা গেলে এই 99% বিশুদ্ধ পদার্থকেই অ্যানালার বলে। উৎপাদের শতকরা পরিমাণ হিসাব কিভাবে করতে হয় তা আশা করি তুমি বুঝতে পেরেছো। এই পর্যায়ে চলো তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয়ের একটি পরীক্ষা দেখে নেই। তুতের রাসায়নিক নাম ব্লু ভিট্রিয়ল বা পেন্টাহাইড্রেট কপার সালফেট। এটি কপার সালফেট ও 5 অণু পানির সমন্বয়ে তৈরি নীল রঙের কেলাস আকৃতির দানাদার পদার্থ। তুতেকে তাপ দিলে এর মধ্যে যে 5 অণু পানি থাকে তা বাষ্প হয়ে উড়ে যায়। তখন এর মধ্যে কোনো পানি থাকে না এবং এর রং সাদা হয়ে যায়। এই 5 অণু পানিকে কেলাস পানি বলে। এই পরীক্ষাটি করতে যা যা লাগবে তা হলো তুতে ডেসিকেটর, নিকটি, পোর্সেলিন ক্রুসিবল, তার জালি, ট্রিপোডি স্ট্যান্ড এবং বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প। নিকটি দিয়ে প্রথমে একটি পোর্সেলিন ক্রুসিবলের ওজন নেওয়া হয়। ধরা যাক এর ওজন A গ্রাম। এবার এই ক্রুসিবলের মধ্যে কিছু পরিমাণ তুতে নিয়ে আবার ওজন নেওয়া হয় এবং তুতে সহ ক্রুসিবলের ওজন B গ্রাম পাওয়া গেলে তুতের ওজন হয় B-A গ্রাম। একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি রেখে তার উপর তুতে সহ ক্রুসিবলকে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প দিয়ে তাপ দেওয়া হলো। তাপ দিতে থাকলে তুতের বর্ণ আস্তে আস্তে নীল থেকে সাদা হয়ে যায়। একেবারে সাদা হয়ে যাওয়ার পর তাপ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এবার পোর্সেলিন ক্রুসিবলকে দ্রুত ডেসিকেটরে নিয়ে গিয়ে ঠান্ডা করা হয়। দ্রুত না করলে তুতে পানি শোষণ করে আবার নীল রং ধারণ করে। ধরা যাক পানি সরানোর পর এই ওজন হচ্ছে C গ্রাম। তাহলে পানি উড়ে যাওয়ার পর তুতের ওজন C-A গ্রাম। অতএব তুতে থেকে অপসারিত পানির পরিমাণ পাই এমন। এই হিসাব থেকে দেখা যাচ্ছে তুতেতে কেলাস পানির শতকরা পরিমাণ B-C ডিভাইডেড বাই B-A ইন্টু 100%। তুতেকে পোর্সেলিন বাটিতে তাপ দেওয়ার সময় তা ধীরে ধীরে ও সমানভাবে দিতে হয়। পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার পর খুব দ্রুত পোর্সেলিন সহ তুতের ওজন নিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে তুমি উৎপাদে শতকরা পরিমাণ হিসাব, এই রিলেটেড ম্যাথস এবং একটি পরীক্ষা দেখেছো। আগামী পর্বে এই অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো।